আমি আপনার কাছে থেকে ক্ষমা প্রার্থী। ওই দিন এইভাবে আপনাকে আঘাত করা ঠিক হয়নি। আমার বোঝা উচিত ছিল। আপনি আমার মেয়ের ক্ষতি করবেন না, তবুও আমি জেনে শুনে অন্যের কথা আপনাকে জাজ করেছি। নিজে যাচাই করুনি। সরি, আই এম সো সরি। বলেই নুবার ওধরে ওধর শুয়ালো, যা তাকে শান্তি দিল। অতঃপর সরে গেল সে। কিন্তু আরহাম কি সরে যাবে? সে এগিয়ে এসে বেল্ট টেনে লাগিয়ে দিল। নুবা চোখ বড় বড় করে তাকিয়ে রইল দেখার জন্য যে কোনো অসভ্যতার করার সুযোগ আছে কিনা। আরহাম সরে যেতে যেতে নুবার দিকে ফিরে তাকালো, যে কিনা বিস্ময় চোখ নিয়ে তাকিয়ে আছে। আরহাম নিঃশ্বাস ফেলে সরে গেল। নুবা বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিল। উল্টাপাল্টা কিছু করলে নিশ্চয়ই ছেড়ে দিবে না তাকে, একদম উচিত শিক্ষা দিয়ে দেবে। সেটা আরহাম হোক আর আরাফ। এবার থেকে চুপ থাকবে না সে। চুপ থাকলে মানুষ আরও জেকে ধরার সুযোগ পায়। আরহাম গাড়ি স্টার্টেড করলো। নুবা শুকনো ঢোক গেলে নিজেকে সামলে নিল। সে তো অন্য কিছুই ভেবেছিল। গাড়ি আপন গতিতে চলছে। নুবা বাইরের দিকে মুখ করে বসে আছে। এদিকে আয়রা বারবার নুবার ওড়না জামা ধরে টানাটানি করছে। কারণ নুবা চুপ করে কেন আছে? নুবা সব বুঝতে পেরেও চুপ। এক পর্যায়ে আয়রা মুখ দিয়ে আ উ শব্দ উচ্চারণ করলো। নুবা বিড়বিড় করে বলল, আমাকে দিয়ে এবার থেকে ফিটিং বেঁধে তো বেশি আশা করবেন না, চুপচাপ শুয়ে থাকো। আয়রার হয়তোবা কথা পছন্দ হলো না, তাই কান্না করার প্রস্তুতি নিল। নুবা মুখ ফিরিয়ে নিল। আয়রা ফুটিয়ে উঠল। ঠোঁট ফুলে গেল তার। এত পাকা মেয়েটা সব বুঝে যায়। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়রাকে বুকে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে মুখ দিয়ে শব্দ করলে যে চুপ থাকো। আয়রা নুবার কাঁধের উপর মুখে পুড়ে টুসতে লাগলো। নুবা অনুভব করলো আয়রার ক্ষুধা লেগেছে, তবে সে চুপ করে রইল। বাড়িতে যে দিবে, এখানে ফিট করানো সম্ভব না। তবে কিছু দূর এগিয়ে যেতে আরহাম বলে উঠল, আয়রার ক্ষুধা লেগেছে, তুমি বুঝতে পারছো না। নুবা শান্ত কণ্ঠে বলল, তো কি করব আমি? ফিট করাও। এখানে না, বাসে যেয়ে। এত সময় না খাইয়ে রাখবে? পারবো না আমি। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে গাড়ির স্পিড বাড়াতে লাগলো। নুবা বুঝে গেল লোকটার তেজ উঠে গেছে। নুবা নাক ফুলিয়ে বলল, কথায় কথায় গাড়ির স্টার্ট বাড়িয়ে আমাকে ভয় দেখাবেন না। আপনার সামনে ফিট করাবো আমি। আমার বই গেছে তোমার দিকে তাকাতে। নুবা মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, এটা সবসময় মনে রাখলে আমি খুশি হব। বলতে বলতে নুবা আয়রাকে ওড়না দিয়ে ডেকে বুকের দুধ দিল। আয়রা কান্না থামিয়ে ক্ষুধা নিবারণ করতে ব্যস্ত হলো। নুবা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তখনই নজরে পড়ল ফুচকার দোকান, যেখানে ভিড় লেগে আছে। নুবা শুকনো ঢোক গিলল। আশপাশ থেকে আসা খাবারের ঘ্রাণে নুবার পেটেও চুহা লাফালাফি করতে লাগলো। মুখে লালা চলে আসলো তার। সেটা গিলে নুবা সামনের দিকে তাকালো। পরপর গাড়ি থেমে গেল। নুবা পাশ ফিরে দেখলো আরহাম গাড়ি থেকে নামছে। নুবা কিছু বলার আগে আরহাম চলে গেল। নুবা জানালা দিয়ে তাকিয়ে দেখলো আরহাম ওই দোকানের দিকে যাচ্ছে। নুবা ভুরু কুঁচকে নিল। এই বেটা আবার ওখানে কেন যাচ্ছে? কিছু খেতে খুতে ইচ্ছা করলো নাকি? তাও এই দোকান থেকে? কিছু সময় পর আরহাম হাতে প্যাকেট নিয়ে ফিরে আসলো। নুবা চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো। আরহাম ভেতরে ঢুকে গাড়ির দরজা আটকে নুবার দিকে প্যাকেট এগিয়ে দিয়ে বলল, কম করে খাবেন। আপনার খাওয়া দাওয়ার উপর আমার মেয়ের সুস্থতা ডিপেন্ড করে। নুবা প্রথমেই প্যাকেটটা নিতে নিল, কিন্তু আবার হাত সরিয়ে নিল আর বলল, আমি খাবো না। ও আচ্ছা, তাহলে ফেলে দিই। নুবা চোখ টিপ টিপ করে বলল, অপচয় করবেন? আচ্ছা দেন, খেয়ে নিই। বলেই নুবা জোরপূর্বক হেসে প্যাকেট হাতে নিল আর বিড়বিড় করে বলল, কোনো অসভ্য লোকের হাতের খাবার খাবার কোনো ইচ্ছেই আমার নেই। তবুও খাবার অপচয় হবে দেখে, বুঝলেন? না হলে আপনার মতো মানুষের থেকে আমি কখনোই কিছু খেতাম না। আরহাম গাড়ি স্টার্টেড দিয়ে বলল। তৌসিফের মতো মানুষের হাতে খেতে ভালোই লাগে। নুবা ভুরু কুঁচকে আরহামের দিকে তাকিয়ে বলল, এখানে উনি কোথা থেকে আসলো? আর হ্যাঁ, ভালো লাগে কারণ সে আপনার মতো না, সে অনেক ভালো। আরহাম কিছু বলল না, চুপচাপ আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলো। নুবা আর চোখে একবার আরহামের দিকে তাকিয়ে ভেলপুরি মুখে পড়ল। আরহাম সামনের দিকে নজর রেখে বলল, মেয়ের উপর যাতে না পড়ে, সাবধানে।
নুবা মুখ ভেঙচি কাটল। আরহাম তা খেয়াল করে গম্ভীর কণ্ঠে বলল, কথায় কথায় বান্দরের মতো মুখ বাঁকানো একদম ঠিক করে দেব। ঠোঁট টেনে ছিঁড়তে 2 মিনিটও লাগবে না। এসব অভ্যাস আমার পছন্দ না। আরহামের মুখ এরকম তিতা কথা শুনে নুবা ভেলপুরির প্যাকেট পাশে রেখে টিস্যু দিয়ে হাত মুছে নিল। আরহাম বুঝতে পারল ধমক দেয়ায় তেজের ঠেলায় খাচ্ছে না, তবে সে কিছু বলল না। ইদানিং আরহামকে ভয় কম পায়। একটু ভয় পাওয়াতে হবে, এত মাথায় উঠালে হবে না। ভেলপুরি খাওয়ার পর নুবার ঘুমে চোখ ভেঙে আসলো। চারপাশের সবকিছু সে চারটা দেখতে লাগলো। মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল তার। সে না পেরে আয়রাকে নিয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ল, যেটা একদম অস্বাভাবিক, কারণ এই সন্ধ্যাবেলায় কিসের ঘুম। গাড়ি বাড়ির পথে যাওয়ার বদলে একটা নির্জন রাস্তায় থেমেছে। নুবা মরার মতো গাড়িতে পড়ে আছে। আয়রা এখনো একটু পর পর ফিট করছে। আরহাম গাড়ি থেকে নেমে নুবার পাশের দরজা খুলে নুবার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসল। পরপর ওড়না সরিয়ে আরহাম মেয়ের দিকে তাকালো। কেউ মুখের ওপর থেকে ওড়না সরিয়ে দিয়েছে দেখে আয়রা খেতে খেতে চোখ উল্টে তাকালো। মেয়ের চাহনি দেখে আরহাম ঝুঁকে মেয়ের 2 চোখে চুমু খেয়ে বলল, ডোন্ট ক্রাই, ওকে? পাপা এখন আপনাকে মাম্মার থেকে আলাদা করে দেবে। বলতে বলতে আরহাম আয়রাকে নুবার থেকে ছাড়িয়ে নিল। আয়রার সাথে সাথে ঠোঁট ফুলালো, মুখে হাত দিয়ে নিজের হাত নিজে কামড়ে ধরল, যেন এখনই গগন ফাটিয়ে কেঁদে উঠবে সে। আরহাম মেয়ের গালে 2টো চুমু খেয়ে বলল, প্লিজ আন্ডারস্ট্যান্ড মামুনি, কান্না করে না। আয়রা, আরহাম আয়রাকে দোল দিল। আয়রা মুখে আঙুল দিয়ে চকচক শব্দ তুলল। কিছু সময় পর আয়রা শান্ত হলো। আরহাম স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়রাকে ড্রাইভিং সিটে শুয়ে দিল। অতঃপর সিট বেল্ট দিয়ে আয়রাকে জড়িয়ে দিল যাতে না পড়ে যায়। আয়রা চোখ উল্টে বাবাকে দেখার চেষ্টা করলো যে সে কি করছে। আরহাম তাড়াতাড়ি করে অন্য পাশে যে নুবার ড্রেস টেনে ঠিক করে তাকে পাজা কোলে তুলে নিল। কিছু সময় ভাবলো কি করবে। ভাবনাটা কি এমন ছিল যে নুবাকে এখানে ফেলে রেখে যাবে? একদমই না। সে নুবাকে আঁকড়ে ধরে একটু শান্ত হতে চাইছে। আরহাম কোনো মতে জ্ঞান শূন্য নুবাকে নিয়ে নিজেও নুবার সিটে বসে পড়ল। টানা 3 মিনিট চেষ্টা করার পর নুবার নিজেকে এই ছোট্ট স্থানে ফিট করতে পারল সে। আরহাম হাঁপিয়ে উঠল। নুবার ওজন কমাতে হবে, না হলে ছোটখাটো জায়গায় বসা যাবে না তাকে নিয়ে। কিন্তু নিজের দেহটা আর দেখল না যে তার দেহটা ষাঁড়ের মতো। আরহাম সিটে বসা নুবা তার কোলে, তার দিকে মুখ ফিরিয়ে, অর্থাৎ নুবার মুখমণ্ডল এখন আরহামের শক্তপোক্ত বুকে পড়ে আছে। আরহাম নুবার পিঠে হাত বুলিয়ে শান্তি অনুভব করল। কিছু সময় সিটে চেপে বসে রইল আরহাম। অতঃপর বুকে পড়ে থাকা নুবার 2 গাল ধরে মুখের সামনে ধরল, যে কিনা জ্ঞান শূন্য থাকায় বারবার আরহামের বুকে লুটিয়ে পড়তে চাইছে। আরহাম মুচকি হাসল প্রথমবারের মতো। আরহাম তার ঠোঁট জোড়া নিয়ে নুবার ফুলো ফুলো গালে ঠেকালো। পরপর অধর দ্বারা নিজের সুপ্ত অনুভূতিগুলো প্রকাশ করল। তার জানা নেই এটাকে কি বলে ভালোবাসা বলতে, সে কিছু বোঝে না। তবে এই মুহূর্তে নুবাকে এতটা কাছে পেয়ে তার মনের সকল অশান্তি দূর হয়ে গেছে। একদম শান্ত দেখাচ্ছে তাকে। আরহাম তার সরু নাক দিয়ে নুবার পুরো মুখ ছুঁয়ে দিল। পরপর খোঁচা খোঁচা দাড়িযুক্ত গাল দিয়ে নুবার গালের সাথে চেপে ধরে বিড়বিড় করে শুধালো, আপনি এইভাবে একজন খারাপ মানুষের নজরে না পড়লেও পারতেন। অনেক বড় ভুল করেছেন। এতটা ভালো না হলে পারতেন, তাই না? তবে আজ এসব হতো না। তবে নুবা কিছুই শুনল না। আপাতত তার মস্তিষ্ক অফ হয়ে আছে। আরহাম নিজেকে যথার্থ শান্ত রাখার চেষ্টা করলো, তবে সে যেই কাজটা সেদিন করতে পারেনি, আজ করার জন্য তার মন আর মস্তিষ্ক উতলা হয়ে পড়েছে। আরহাম আর না পেরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে বলল, সরি, আই ডিডন্ট ওয়ান্ট টু ডু অল দিস, বাট ইউ ফোর্সড মি। আমি চেয়েছিলাম তুমি সব জানো, তবে তোমার সামনে বলার সাহস নেই আমার। আর বললেও হয়তো বা তুমি রিয়্যাক্ট করবে। কখনোই আমার মতো মানুষকে অ্যাকসেপ্ট করবে না। আরহাম একটু থেকে কাতর কণ্ঠে বলল, তুমি কারো এটু খাবার তাই খেতে চাও না, নাক ছিটকায়। আর আমার মতো মানুষকে কিভাবে অ্যাকসেপ্ট করবে? এটাই স্বাভাবিক। তবে আমি ভুল করেছি, যা শুধরানোর মতো না। আই থিঙ্ক তুমি আয়রার জন্য হলেও আমাকে মাফ করে দেবে। ভালোবাসার চেয়ে তোমার অনুভূতিকে ঠুনকো করবো না, কারণ আমি জানি না
এটা কেমন অনুভূতি। তবে আমি চাই তুমি সব অ্যাকসেপ্ট করে নাও। আমি তোমাকে নিশ্চয়ই সময় দেব, কিন্তু ছেড়ে দেওয়া বারণ। তুমি আমার সুখে থাকার কারণ। কথাটুকু বলে থামলো সে। লোভনীয় দৃষ্টি নুবার হালকা গোলাপি অধরের দিকে তাকালো। সে এগিয়ে যেতে যেয়ে আয়রার গলার শব্দে আবার থেমে গেল। ভুরু কুঁচকে পাশ ফিরে তাকিয়ে দেখলো আয়রা মাথা উল্টে তাদের দিকে তাকিয়েছে। মুখে 2 হাত ভরে হাসছে, মুখ দিয়ে শব্দ করছে। আরহাম মুচকি হাসলো, ডান হাত লম্বা করে মেয়ের চোখে ধরে বলল, নো, পাপা মামা রোমান্সটা দেখা একটা ব্যাড ম্যানার্স। ডোন্ট লুক হিয়ার। আয়রা হাত পা নেড়ে মাথা আরো উল্টে তাকালো। কত বড় সাহস, চোখ ঢেকে রেখেছে। আরহাম আয়রার শরীরে বেবি ফ্রক টেনে তার চোখের উপর দিয়ে বলল, ওয়েট 2 মিনিটস, দেন লুক হিয়ার, ওকে হানি? আয়রা ফ্রকের তলেই শব্দ করে হাসলো। আরহাম মেয়ের থেকে মনোযোগ সরিয়ে নুবার মাথার পিছনে এক হাত দিয়ে অন্য হাত কামড়ে পিছন দিয়ে নুবার দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত সে নুবার অধর জোড়া দখল করে নিল। অনেকটা সময় ধরে সে এতদিনে বিচলিত থাকা মনকে শান্ত করতে ব্যস্ত হলো। যেই কাজটা সে সেদিন করতে পারেনি, আজ করে নিল। সে খুবই অধৈর্য মানুষ, এতটা অপেক্ষা তার দ্বারা সম্ভব নয়। গাড়ির ভেতর নীরব এক মায়াবী মুহূর্ত, বাইরে হাওয়া ছুটে চলেছে আপন মনে। আরহাম জ্ঞানশূন্য নুবার মায়ায় ডুবে আছে, যেন পৃথিবীর সব কিছু থেমে গেছে। নুবার মুখের দিকে তাকিয়ে তার চোখে শুধু অদ্ভুত এক ভালো লাগা আর অনুভূতির ছোঁয়া। মৃদু বাতাস জানালা দিয়ে এসে নুবার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। আরহাম সেই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য কথায় হারিয়ে ফেলেছে। চারপাশের কোলাহল দূরে সরে গিয়ে শুধু দুজনের নীরব অনুভূতি রয়ে গেছে। সেই মুহূর্তটা যেন তাদের ভালোবাসার এক ছোট্ট সুন্দর স্মৃতি হয়ে থাকলো, যা শুধু আরহাম জানে। অনেকটা সময় পর আরহাম নুবাকে ছেড়ে হাঁপিয়ে উঠল। নুবা ঢলে পড়ল তার বক্ষস্থলে। আরহাম শান্তির নিঃশ্বাস ফেলল। নুবার মাথায় হাত বুলিয়ে দিল। পরপর পাশে তাকিয়ে দেখল দুষ্ট আয়রা মুখ থেকে ফ্রক সরিয়ে সব দেখছে। আরহাম ভুরু কুঁচকে বলল, ব্যাড গার্ল, বলেছিলাম না তাকাবে না? আয়রা বাবার কথায় শব্দ করে হাসল। আরহাম ঘন্টাখানেক নুবাকে ওভাবে নিয়েই বসে রইল। আরহাম সিটের সাথে লেগে বসে আছে, নুবার তার খুব নিকটে, তার বুকে। আরহাম মাঝে মাঝে নুবার মাথায়, পিঠে, গালে হাত বুলাচ্ছে। এক পর্যায়ে আরহাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 9টা বেজে গেছে। তারা বাড়ি থেকে বের হয়েছিল 6টার দিকে, আর এখন 9টা বাজে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। 20-30 মিনিট খানিকের মধ্যে নুবার জ্ঞান ফিরবে। এখন তার দূরে সরে যাওয়া উচিত। আরহাম নুবাকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। অতঃপর তাকে আগের ন্যায় বসিয়ে দিয়ে আয়রাকে এনে তার কোলে ঠিকঠাক মতো রেখে দিল, যাতে পড়ে না যায়। এদিকে এত সময় পর নুবাকে পেয়ে আয়রা বুকে মুখ বিচরণ করল। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে নুবার বক্ষস্থল থেকে ড্রেস সরিয়ে আয়রাকে তার নির্দিষ্ট স্থানটুকু মুখে ধরিয়ে দিল। আয়রা প্রচণ্ড খুশি হলো। আরহাম শুকনো ঢোক গেলে নিজের বৈধ স্ত্রীর দিকে তাকালো। মনে হলো নরম মাংসপিণ্ডে অধর ছুঁয়ে দিতে। তবে না, এতটাও গভীরে এসে যাবে না, না হলে নিজেকে সামলানো দেয়। আর আরহাম এখন এরকম কিছু চায় না। আমিনা বেগম থেকে শুনেছে যেহেতু তারা মুসলিম, তাই কবুলের অনেক পাওয়ার। ইসলামিকভাবে আগে সব কিছু হোক। আরামের কাছে এই বিয়ে কোনো ম্যাটারই করে না, তবে নুবার ক্ষেত্রে করে। অনেক নরম মেয়েটা, ভেতর থেকে শেষ হয়ে যাবে। সে চাইলে এখনই তার অধিকারটুকু নিয়ে নিতে পারে, তবে সে এরকম অনৈতিক কাজ করবে না। এই বিষয়ে নুবার পুরোপুরি মতামত নিবে সে। অবশ্য ইলোরার ক্ষেত্রে সেটা আলাদা, তবে নুবা আরহামের কাছে অন্যরকম একটা অনুভূতি। সে তা অমান্য করতে পারবে না। তবে সে চাইলে নুবার অমতে নিজের সব অনাকাঙ্ক্ষিত আশা পূর্ণ করতে পারত। তবে হয়তোবা নুবার চোখে ঘৃণা, ধিক্কার দেখতে সে ভয় পায়, তাই আর নিজেকে নিজে অবাক করে দিয়ে এই কাজটা করল। আসলেই কি আরহাম নুবার চোখে ঘৃণা দেখতে ভয় পায়? আরহাম ওড়না দিয়ে নুবা আর আয়রাকে আগের মতো ডেকে দিল। পরপর নুবার গালে অধর ঠেকিয়ে বলল, আমি আপনার কাছে থেকে ক্ষমা প্রার্থী। ওই দিন এভাবে আপনাকে আঘাত করা ঠিক হয়নি। আমার বোঝা উচিত ছিল। আপনি আমার মেয়ের ক্ষতি করবেন না, তবুও আমি জেনে শুনে অন্যের কথায় আপনাকে জাজ করেছি, নিজে যাচাই করিনি। সরি,
আই এম সো সরি। বলেই নুবার ওধরে ওধর ছোঁয়ালো, যা তাকে শান্তি দিল। অতপর সরে গেল সে। বাইরে থেকে গেট লাগিয়ে দিল। আরহাম আস্তে আস্তে ড্রাইভ করছে, যাতে বাড়ি পৌঁছানোর আগে নুবার জ্ঞান ফিরে যায়। আরহামের এরকম করার কোনো নিয়ত ছিল না, তবে হঠাৎ করেই শয়তান মাথা চাড়া দিয়ে বসেছিল। আরহামের পকেটে সবসময় কয়েকটা জিনিস থাকে, যেমন টিস্যু, মাথা ব্যথার ওষুধ আর ড্রাগস টাইপের জ্ঞান শূন্য করার অর্থাৎ মরার মতো ঘুমানোর ওষুধ। ওখান থেকে 1/4 ভাগ নুবার ভেলপুরির টক পানিতে মিশিয়ে দিয়েছিল, তাই এই অবস্থা। প্রায় 10 মিনিট খানিকের ভেতরে নুবা টিপ টিপ করে তাকালো। মাথাটা এখনো ঝিমঝিম করছে তার। নুবা শুকনো ঢোক গিলে সোজা হয়ে বসলো। পরপর গাড়িতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কয়টা বাজে? নুবার কথা বলতেই যেন ঠোঁট দুটো চিনচিন করে উঠল, যেন এখনই ফেটে রক্ত বের হবে। নুবা এক হাত কপালে দিয়ে ভালোমতো ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে উঠল। চোখ বড় বড় করে বলল, 9:30। আমরা এখনো বাসায় পৌঁছাইনি। লাফিয়ে উঠায় আয়রা ভয়ে কেঁদে উঠল। নুবার খেয়াল করলো আয়রা তার কোলে, তাই তাড়াতাড়ি আয়রার বুকে হাত বুলিয়ে শান্ত করলো। কিচ্ছু হয়নি, ভয় পেয়েছো আম্মু? আন্টি ভুলে গিয়েছিলাম আপনি যে কোলে। কাঁদে না মা, কাঁদে না আমার। দোল দেওয়ায় আয়রা শান্ত হলো। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরহামের দিকে তাকালো। আরহামের কোনো হেলদোল নেই, সে গাড়ি চালাতে মনোযোগী। নুবা আশ্চর্য নিয়ে বলল, ঘড়ির টাইম নষ্ট হয়ে গেছে নাকি? আরহাম মৃদু কণ্ঠে বলল। নাও, রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হচ্ছে। নুবা হতভম্ব হয়ে বলল, তাই বলে 10 মিনিটের রাস্তা 2 থেকে 3 ঘন্টা? হাউ পসিবল? আরহাম শয়তানি হাসি দিয়ে বলল। সবই সম্ভব, ঘুমিয়েছিলেন টের পাননি। নুবা কপাল চেপে ধরে বলল, মরার ঘুম ঘুমিয়েছিলাম নাকি যে কিছুই টের পাইনি? হয়তোবা। এবার আরহাম গাড়ির স্পিড বাড়িয়ে দিল। নুবা মাথার চুল ঠিক করে ওড়না মাথায় টেনে সোজা হয়ে বসল। তবে কোমর ব্যথা করছে, যেন মনে হচ্ছে অনেকটা সময় নুবা বাঁকিয়ে বসেছিল, তাই কোমর সোজা করতে পারছে না। তবে এমন তো কিছু না। পরপর নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুভব করলো কেমন অন্যরকম স্বাদ, যেন ঠোঁটের উপর আলাদা একটা আবরণ তৈরি হয়েছে। নুনটা কেমন। নুবা তাড়াতাড়ি জানালা খুলে বাইরে থুতু ফেলে ঠোঁটে 2 হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, কিছু একটা উল্টোপাল্টা মনে হচ্ছে আমার। নুবা মনে করার চেষ্টা করলো কি হচ্ছে তার সাথে। এতটা গভীর ঘুম সে কখনোই দেয়নি যে হুঁশ থাকবে না। নুবা আর চোখে আরহামের দিকে তাকিয়ে বলল, এই, আপনি কি ঘুমের ভিতরে উল্টাপাল্টা কিছু করেছেন নাকি? আরহাম বেশ আশ্চর্য হওয়ার ভান ধরে বলল, হোয়াট? আমি তো আগে বলেছি তোমার উপর আর কোনো ইন্টারেস্ট নেই। নুবা ঠোঁট বাঁকিয়ে বলল। তাহলে সেই দিন বদমাইশের মতো কাজ করলেন কেন? আরহাম গাড়ি চালাতে চালাতে বলল, কারণ তখন আমি তোমাকে তুমি ভাবিনি, অন্য কেউ ভেবেছে। তুমি যদি তুমি না হও তবে তোমার প্রতি ইন্টারেস্ট আসাটাই স্বাভাবিক। সেদিন তুমি তো তুমি ছিলে না, তুমি তুমিই ছিলে। কথাটুকু বলে আরহাম মুচকে হাসল। নুবা হতভম্ব হয়ে বলল, মানে কি? না বুঝলে বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিছু কথা না বুঝাই ভালো। নুবা জানালার দিকে মুখ করে বিড়বিড় করে বলল, সেটাই তো, পরীর মতো হবু বউ থাকতে আমার দিকে কেন আসবে? এরকম হলে নিশ্চয়ই তার রুচিতে সমস্যা আছে। নুবার বিড়বিড় কথাগুলো আরহাম শুনে শান্ত কণ্ঠে বলল, সবসময় রুচি নয়, মনের কথা শুনতে হয়। আর আপনার মন যেভাবে যাকে দেখবে তাকে তেমনই লাগবে। গায়ের রং ফর্সা, চুল বড় আর চোখ দুটো টানা টানা হলেই যে কেউ প্রেমে পড়ে যায় এরকম না। সবার চাওয়া পাওয়া এক না। নুবা ভুরু কুঁচকে নিল, তবে উত্তর দিল না। শুধু ভাবলো এই লোক আবার কবে থেকে প্রেম প্রীতি নিয়ে কথা বলতে লাগলো। নিশ্চয়ই পরি ম্যামের প্রভাব পড়েছে। বাড়িতে ফিরতেই আমিনা বেগম হাজেরা প্রায় ঝাঁপিয়ে পড়লো তাদের উপর। এত দেরি কেন হলো? এই প্রশ্নটা 100 বার করলো আমিনা। অতপর আর একটা প্রশ্ন, কল দিয়েছি কতবার, আরহাম কল কেন ধরিসনি? পরীর কাছে কল দিয়ে জানতে পেরেছি অনেক আগেই ওকে বাড়ি দিয়ে আসছিস, তাহলে এত সময় কোথায় ছিলি? আরহাম মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার সুখ তোমার সহ্য হয় না, তাই না মা? 100 বার বলছি রাস্তায় জ্যাম ছিল, জ্যাম ছিল।
ছেলের মুখে চোখে মিথ্যা রেশ দেখতে পেলেন আমিনা বেগম। বিচলিত কণ্ঠে বলল, তুই তো মিথ্যা বলিস না আরহাম, কি হয়েছে? আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অনেক জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম, ভাবলাম বাইরে গিয়েছে তাই কাজটা করে আসে, সেই জন্য এত দেরি হয়েছে। এখন কাজটা কি এটা জিজ্ঞেস করিও না, আমার ক্লান্ত লাগছে, রেস্ট নিতে দাও। বলেই আরহাম আয়রাকে নিয়ে চলে গেল। ফেসে গেল নোবা। আমিনা বেগম কিছু না বললেও হাজেরা মেয়েকে টেনে রুমে নিয়ে গেলেন। নোবা বিড়বিড় করে বলে উঠল, ছাড়ো মা, লাগছে। হাজেরা নোবাকে এনে রুমে ফেললেন আর রাগী কণ্ঠে বললেন, পরীকে আরও 4 ঘন্টা আগে বাড়িতে ছেড়েছিস, তোরা কোথায় ছিলি? নোবা বিরক্তি নিয়ে বলল। তুমি আমাকে সন্দেহ করছো মা? হাজেরা উত্তেজিত কণ্ঠে বললেন, সন্দেহ করছি না নুবাইয়া, ভয় হয়। ওই ছেলেটা একটুও ভালো না। তোকে আজ পাঠিয়েছি কলিজা হাতে নিয়ে। তোর চাচি না বললে তো পাঠাতামও না। ওই ছেলেকে আমার সুবিধার মনে হয় না। এবার থেকে কোথাও একা ওর সাথে যেতে বললে সরাসরি না করবি, বুঝলি? নোবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না করলে শুনে মা, আমার কথার কোনো গুরুত্ব আছে? আমার মতামতে চলে? ওনার কথা সবাইকে চলতে হবে এমন? আজ তো তোমাকে টেবিলে বসে খেতে বললো, তখন না করতে পারলে না? কেন না করলে না? হাজেরা চুপ হয়ে গেল। আসলেই তো। নোবা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তুমি তার একটা কথা ফেলতে পারো না। আমি কি করে ফেলবো? আমি না করেছিলাম, তাও ওই লোকটা অসভ্য। মা, একটা কাজ করো, আমাকে বিয়ে দিয়ে দাও। আর ভালো লাগে না। অন্তত পক্ষে শ্বশুরবাড়িতে অত্যাচার করলেও মানা যাবে, এসব এখানে মানা যায় না। হাজেরা মেয়ের মাথায় ঠেস মেরে বললেন, ছি ছি, কি দিনকাল আসলো! আমরা বাবা মায়ের সামনে বিয়ের কথা মুখে নিতেও লজ্জায় লাল হয়ে যেতাম, আর তুই একটা নির্লজ্জ হয়েছিস। নোবা একটু হেসে বলল, তাই তো তুমি নানা নানের অগোচরে পালিয়ে এসেছিলে, তাই না আম্মা? এই তোমার লজ্জা আম্মা জান। আমি তো বললাম আপনি তো কাম সেরে ফেলেছেন, একদম আমাকে ডাউনলোড করেছেন। হাজেরা কপাল চাপড়ে বলল, এই কথা তোর কাছে বলাই ভুল হয়েছে, বেয়াদব মেয়ে। বলেই হাজেরা রুম থেকে বের হয়ে গেল। কি একটা জ্বালা! আজকাল পোলাপাইনকে কিছু বলে শান্তি নেই। তখন গভীর রাত, ঘুমে বিভোর সবাই। তবে দুইজনের চোখে ঘুম নেই। এক নোবা, দুই আরহাম। নোবা এখনো জেগে জেগে পড়ছে, আর আরহাম সেই গাড়ির কাহিনী ভেবে ঘুমাতে পারছে না। তার মনে হচ্ছে নোবাকে এখন অনেক গভীরভাবে কাছে পেলে মনটা শান্ত হতো। তবে এটা সম্ভব না। আরহাম বুক টান টান হয়ে শুয়ে বলল, অনেক বড় ভুল করেছেন আপনি মিসেস নোবাইরা মির্জা, তবে এই ভুলের মাসুল খুবই কঠিন হবে, যা মেনে নেওয়া আপনার জন্য প্রচণ্ড পীড়াদায়ক হতে চলেছে। যত তাড়াতাড়ি মেনে নেবেন তত ভালো। পরপর আরহাম মেয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, একটু কান্না করেন আম্মু, আপনার আম্মুর কাছে থেকে একটু ঘুরে আসে। এভাবে ঘুমালে হবে? পাপার সেটিং করতে আপনারই তো কষ্ট করতে হবে। আয়রা, প্লিজ ক্রাই। আরহাম এত ইতর যে মেয়েকে ঘুম থেকে উঠানোর জন্য খোঁচাখুচি শুরু করলো। তবে আয়রা উঠল না। আরহাম আয়রাকে যেতে চুমু খেলো, তা আয়রার পছন্দ না। কারণ আরহামের খোঁচা খোঁচা দাড়ি তাকে বিরক্ত করে। এই কাজটা করার আয়রা ঘুমের ভিতরে কেঁদে উঠল। আরহাম আরেকটু তেলিয়ে দিয়ে মেয়েকে কান্না করালো। বিড়বিড় করে বলল, সরি হানি, ইউর পাপা ইজ ভেরি ব্যাড। ও আমার সোনামণিটা। বলতেই আরহাম আয়রাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। তখন রাত 3টা প্রায়। নুবার চোখ লেগে আসছে, এতটা ঘুম পাচ্ছে। তবে সে এই টপিকটা শেষ করেই ঘুমাবে। নুবা রুমের ভেতরে হাঁটছে আর পড়ছে। নুবাদের রুমের দরজা বেশিরভাগ সময় খোলাই থাকে, এটা স্বাভাবিক। নুবা পড়তে পড়তে হঠাৎ দরজার ফাঁকা দিয়ে বাইরের দিকে তাকালো। দেখলো কোনো ছায়ামূর্তি সরে গেল। নুবা ভয়ে লাফিয়ে উঠল। বাইরে কে? নুবা ভুরুকুসকে এক বুক সাহস নিয়ে বই বন্ধ করে এগিয়ে গেল। আস্তে করে দরজা খুলে আশেপাশে তাকালো। তখনই আরহাম এসে সামনে প্রকট হলো। নুবা ভয়ে লাফিয়ে উঠে বই দিয়ে বাড়ি লাগিয়ে দিল। আসলে সে বুঝতে পারেনি কে, তবে ভুলবশত বাড়িটা আয়রার গায়ে যেয়ে লাগলো। আয়রা কান্না করে উঠল। আয়রার কান্নায় নুবা চমকে সামনে তাকাতেই আরহামকে দেখে অবাক হয়ে তুতলানো কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? আরহাম উত্তর না দিয়ে বলল, আয়রার গায়ে বাড়ি লেগেছে, দেখে বাড়িটা দিয়েছিল নাকি না দেখে? নুবা বিচলিত হয়ে কান্নারত আয়রার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল।
ইচ্ছা করে দেয়নি, তবে আরহাম যদি মেরে বসে। আসলে আয়রা আরহামের কাঁধের সাথে লেগে আছে, আয়রার পিঠে যেয়ে বাড়িটা লেগেছে। নুবা অনেক ভয় পেয়ে উত্তেজিত হয়ে বলল, আসলে খেয়াল করিনি। ওকে ওকে, দেন দেখি কোথায় লেগেছে। বলতে বলতে আয়রাকে কোলে নিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়রাকে বুকের সাথে জড়িয়ে ধরে দোল দিয়ে বলল, সরি আম্মু, আন্টি খেয়াল করিনি মা, হয়েছে। পরপর নুবা আয়রাকে দুলাতে দুলাতে আল্লাহু আল্লাহু উচ্চারণ করতে লাগলো। আয়রা কান্না কমলেও শান্ত হলো না সে। নুবা বিছানায় যেয়ে বসে আগে পিছে কে আছে না আছে দেখে চিন্তিত হয়ে আয়রাকে বুকের দুধ দিল। কম্পিত কণ্ঠে বলল, খেয়াল করিনি মা, সরি। অনেক ব্যথা লেগেছে তাই না? আন্টি পচা, ব্যথা দেয়। আর হবে না, কান্না করে না। বুকের দুধ পেয়ে আয়রা শান্ত হলো। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতটাও জোরে বাড়ি লাগেনি, কারণ আয়রার পিঠের উপর আরহামের 2 হাত ছিল। তবে হঠাৎ শব্দ হওয়ায় আয়রা ভয় পেয়ে কাঁদছে। এদিকে কান্নাকাটির শব্দ শুনে হাজেরা ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে রে? নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিছু না, তুমি ঘুমাও, আরও আসছে। ও হাজেরা অন্যদিক ফিরে শুয়ে পড়ল। নুবা আয়রার গালে চুমু খেয়ে বলল, আরু বাবু কি আন্টির উপর রাগ করেছে? হ্যাঁ আরু, সরি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি মা। বাচ্চাদের সাথে সবসময় আদরে কণ্ঠে একটু ন্যাকামো করে কথা বলতে হয়, এটা বইয়ের পাতায়ও লেখা আছে। এটা নুবা মানে, কারণ বাচ্চাদের আদর দিলে বা মিষ্টি কণ্ঠে কথা বললে তারা খুশি হয়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আরহাম নুবার পিঠের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আরু বাবু, আরু প্লাস নবু, আরু নবু। ওয়াও, হোয়াট আ নাইস নেম, আই লাইক ইট। মামের নামেরও কত মিল। ভেবেই আরহাম একাই হাসল। সেই দিনটা কবে আসবে যেদিন সবাই সবকিছু জানবে। তবে এর আগে নুবার দিক থেকে তার খারাপ ইমেজটা সরাতে হবে, যে সে এতটা খারাপ না যতটা নুবা ভাবে। কিন্তু সত্যি বলতে এই বাড়িতে তার থেকে খারাপ কেউ নেই, শুধু নিজের বিবির জন্য ভালো সে। শুধুই নুবার নোট বিবি। ইলুরার প্রতি ফিজিক্যাল নিড বাদে কখনোই আরহাম এতটা মনোযোগী ছিল না। নুবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এইমাত্র পরীক্ষার হল থেকে বের হলো সে, তাও প্রায় ঘন্টাখানেক আগে। কোনো মতে খাতায় 5 নম্বর তুলে এসেছে নুবা, আর ওখানে বসে থাকার সাহস তার হয়নি। নুবা ফাইল নিয়ে ছুটে কলেজের বাইরে চলে আসলো। বুকটা কাঁপছে তার। তার সাথে কেন এরকম জঘন্য কাজগুলো ঘটে? এমন কপাল নিয়ে জন্মেছে সে যে তার কপালেই যত খারাপ জিনিস আছে সব তার সাথেই ঘটে। নুবা ছুটে এসে দেখলো গাড়ি দাঁড়িয়ে আছে। নুবা গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার আগেই আরহাম নুবার হাত ধরে ফেলল। আজ নুবাকে দিতে এসেছিল সে, তাই পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা করছিল। তবে হঠাৎ নুবাকে এভাবে কান্না করে ছুটে আসতে দেখে চমকে উঠল সে। অতঃপর আয়রাকে কোলে নিয়ে এগিয়ে আসলো। হঠাৎ কেউ হাত ধরায় নুবা ফিরে তাকালো। আরহাম ভ্রুকুচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? কান্না করছো কেন? নুবা আরহামের থেকে হাত ছাড়িয়ে নিতে চাইল। ছাড়ুন। আরহাম আরো চেপে ধরে বলল, এত তাড়াতাড়ি বের হয়ে এলেছে? পরীক্ষা খারাপ হয়েছে নাকি? নুবা ঝাড়া মেরে আরহামের হাত ছাড়িয়ে দিয়ে কান্নারত কণ্ঠে বলল, আপনারা এমন করে বলুন তো, সব পুরুষ মানুষ কি একরকমই হয়? সেটা হোক টিচারের রুমে বা অন্য রূপে। নাকি আমারই ভাগ্য খারাপ যে আমার কপালে সব চরিত্রহীন না চাইতো উড়ে এসে জুড়ে বসে। আরহামের দাঁতে দাঁত চেপে আসলো, হিসফিস করে বলল। কি হয়েছে? নুবা কিছুটা চেঁচিয়ে বলল, কি আর হবে? হ্যাঁ, আপনার মতো কেউ সুযোগে সদ্ব্যবহার করেছে। সেদিন আপনি ছিলেন, আজ টিচার রূপে জানোয়ার। বলেই নুবা কাঁদতে লাগলো। আরহাম নুবার এক বাহু ঝাঁকিয়ে বলল। কে কি করেছে? নুবা রাগী চোখে আরহামের দিকে তাকিয়ে বলল, কি করবেন আপনি? আপনি তো নিজেই চরিত্রহীন। এখন নিশ্চয়ই বলবেন না এক চরিত্রহীন আর এক চরিত্রহীনকে শাস্তি করবে। নুবা একটু থেমে হু হু করে কেঁদে উঠে বলল, সেই দিন কেন মারলেন ওনাকে? আজ আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য কেউ আমাকে এত খারাপভাবে হ্যারাসমেন্ট করলো। এর থেকে ভালো আমি একটা পরীক্ষা নাই দিতাম।
নুবা যেন একজনের রাগ আর একজনের উপর ঝাড়ছে। আরহাম এবার বেশ রেগে যেয়ে নুবার বাহু শক্ত করে ধরে গর্জে উঠে বলল, তোকে বলেছি না কি হয়েছে বলতে? কে কি করেছে? ওই ওই সে টিচার, আমাকে বল। আরহামও বেশ বিচলিত হয়ে গেল। নুবা বাচ্চাদের মতো কান্না করে নিজের বুকের দিকে ইশারা করে বলল, এখানে এখানে ওই লোকটা আমার এখানে টাচ করেছে। এখানে, এই যে এখানে, এখানে ওই লোকটা অনেক পুরো ক্লাসের সামনে আমাকে মিন করে অনেক বাজে মন্তব্য করেছে। বলতে বলতে নুবা দাঁতে দাঁত চেপে কেঁদে উঠল। বিড়বিড় করে বলল, আপনি কেন সেদিন ওই লোকটাকে মারতে গেলেন কেন? আরহাম নুবার এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল। নুবা জড়িয়ে ধরল না আরহামকে, তবে তার বুকের সাথে কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। আরহাম কিছু সময় নুবাকে শান্ত করে তার এক হাত ধরে বলল, চল আজ ওকে। আর কিছু বলল না আরহাম। নুবা বেশ ভয় পেয়ে বলল, আমি কোনো ঝামেলা চাই না, উল্টাপাল্টা কিছু করবেন না। আজকে ওই টিচারের গার্ড পড়েছিল নুবাদের রুমে। দুইজন টিচার ছিল, তবে একজন ছিল ফাঁকিবাজ। একটু পর পর রুম থেকে বের হয়ে অন্য রুমে যেয়ে গল্প করেছিল। তার উপর আজকের পরীক্ষা এত কঠোর না হওয়ায় তেমন গার্ড দেয়নি। সেদিন থাপ্পড় মারা টিচারের নাম ছিল হানিফ। হানিফ এতদিন ওত পেতেছিল কবে নুবার রুমে তার গার্ড পড়বে, কারণ নুবার জন্য সে অপমানিত হয়েছে, মার খেয়েছে। হানিফ যখনই দেখলো নুবা এই রুমে, তখনই তার অত্যাচার শুরু হলো। এক্সট্রা পেপার দেওয়ার মানে অনেক এগিয়ে এসে নুবার বুক ছুঁয়ে দিল। নুবা হতভম্ব হয়ে গেল। হানিফ ঠোঁট বাঁকিয়ে হাসলো। নুবা কিছু বলল না, চুপচাপ বসে গেল। ভাবলো হয়তোবা ভুল করে হয়েছে, তার উপর চশমা পরা, হয়তোবা চোখের সমস্যা, বয়স হয়েছে। নুবা যখন লিখছিল তখন নুবার কাঁধে হাত দিয়ে বলল, বা লিখছো? সব পারো তো? নুবা ইতস্তত করল কাঁধে হাত রাখায়। পরপর হানিফ নুবার ঠিক সামনে এসে কিছু কাগজ ফেলে দিল। উঠানোর নাম করে নুবার কোমর ছুঁয়ে দিল। নুবা হতভম্ব হয়ে গেল। পাশ ফিরে হানিফের দিকে তাকাতেই হানিফ চশমা ঠিক করে বলল, ও কিছু মনে করো না, ভুল করে লেগে গেছে। নুবা শুকনো ঢোক গিলে মাথা ঝুঁকালো, কিছু বলল না। তবে তারপর থেকে শুরু হলো কথার আঘাত। হানিফ নুবাকে মিন করে বিচ্ছিরি কথা বলতে লাগলো, যা কেউ না বুঝলেও নুবা বুঝলো। যেমন, আজকাল কিছু বংশহীন পোলাপাইন জন্মে, বুঝলা বাচ্চারা, এদের থেকে দূরে থাকবা, এদের বাপের ঠিক নেই। সবাই লেখায় মনোযোগী থাকায় কিছু বলল না। নুবা প্রথমে না বুঝতে পারলেও পরের কথায় বুঝতে পারলো কাকে বলা হচ্ছে এইসব। কিছু অধিক বাপের জন্মের মেয়ে মানুষ আছে, আংশিক নিয়ে এসে টিচারের গায়ে হাত তুলেছে, গুন্ডাগিরি দেখায়। এদের দেখলে ইচ্ছে করে জুতোর তলে পিষে ফেলতে। সবাই চুপ ছিল, কেউ কিছু বলল না, কারণ কেউ বুঝতেই পারল না কে শোনে কার কথা। তবে নুবার লেখার কলম থেমে গেল। সে বুঝতে পারলো তাকেই বলা হচ্ছে। পরপর হানিফ আবার বলল, এই তোমরা কি জানো, এক এক কলেজের কিছু নোংরা মেয়ে মানুষ আছে, দিন রাত কি করে আল্লাহই জানে, পরীক্ষা দেওয়ার কথা মনেই থাকে না। ইদানিং HIV বেড়ে যাচ্ছে, জানো তো, এইসব মেয়ে মানুষের কারণে। আসলে কয়দিন পর বিজ্ঞান বিভাগে এই টপিক নিয়ে তো এক্সাম হবে, তাই বলে রাখা ভালো। তবে এদের দেখলে জুতো খুলে পিটাতে ইচ্ছা করে। কেউ কিছুই বলল না, কারণ এখানে এক একজন এক এক কলেজ থেকে এসেছে, কেউ ওনাকে চেনে না। এখন যদি কোনো ঝামেলা হয়, এই ক্ষেত্রে খাতায় বা পরীক্ষার ফলাফলে সমস্যা হবে, তাই কেউ বিরক্ত হলেও কিছু বলছে না। এভাবেই হানিফ একটার পর একটা বিশ্রী কথা বলতে লাগলো, কখনো নুবার সামনে এসে, কখনো সবাইকে উদ্দেশ্য করে। নুবা একবার চাইলো সাহসী মেয়ের মতো রুখে দাঁড়াতে, তবে পারল না। বুক কেঁপে উঠল তার। না পেরে তাড়াতাড়ি কোনো মতে লিখে সে হল থেকে কান্না করতে করতে বের হয়ে আসলো। আরহাম নুবাকে নিয়ে সেই ক্লাসরুমে যেয়ে হানিফকে টেনে হিঁচড়ে মাঠে এনে ফেলল। নুবা বারবার না করলো। তার এক হাতে আয়রা, সে কি করবে বুঝে উঠতে পারল না। এদিকে হল থেকে টেনে হিঁচড়ে আনায় পুরো মাঠে, এমনকি করিডোরের সব স্টুডেন্ট পরীক্ষা রেখে সে ভিড় করলো। নুবা বারবার চিৎকার করছে, তার হাত পা কাঁপছে। আয়রাকে যে ধরে রাখবে সেই শক্তিটুকু নেই। নুবা বারবার আরহামকে থামানোর চেষ্টা করছে। এদিকে আশেপাশে ভিড় হয়ে গেছে, কিন্তু হানিফের মার দেখে কেউ ভয়ে এগোতে পারছে না। প্রিন্সিপাল পর্যন্ত চলে এসেছে।
তবে তিনিও আটকাতে পারছে না হানিফকে মেরে রক্তাক্ত করে ফেলে আরহাম। এক হাতে ভেঙে ফেলেছে। হানিফ আর্তনাদ করছে, সাহায্য চাইছে, তবে কেউ সাহায্য করছে না। আরহাম হানিফের ডান হাত ভেঙে বাম হাত পিছন দিকে মুচড়ে ধরলো, এটাও ভাঙবে সে। পরপর হানিফের পিঠে পা দিয়ে চেপে ধরে হাত টেনে ধরলো, হুঙ্কার ছেড়ে বলল, তোর সাহস কি করে হয় ওকে গালমন্দ করার? সেদিন তুই অনুমান করতে পারিস না আমি কোন ধাঁচের মানুষ? আই শুয়োরের বাচ্চা, পরপর হুঙ্কার ছেড়ে বলল। এই হাত দিয়ে টাচ করেছিস। বলতে বলতে খট করে একটা শব্দ হলো। হানিফ আর্তনাদ করে উঠে বলল। আমারে মাফ করে দাও আল্লাহ। আরহাম রাগে হানিফকে কাঁধে তুলে মারলো একটা আছাড়। সাথে সাথে হানিফের মাথা ফেটে গেল। পরপর কাপড় ধোয়ার মতো তাকে ইচ্ছা মতো বাড়ি মারলো। এদিকে প্রিন্সিপাল তাড়াতাড়ি হারুন মির্জাকে কল দিল। 4 থেকে 5 বার রিং হতে হারুন মির্জা কল রিসিভ করলো। পরপর সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? প্রিন্সিপাল কম্পিত কণ্ঠে বলল। আপনার বড় ছেলে এই কলেজে ঝামেলা করেছে। সেদিন যে টিচারকে থাপ্পড় মেরেছিল, আজ তাকে আছড়াতে আছড়াতে মেরেই ফেলবে। আপনি তাড়াতাড়ি আসুন। হারুন মির্জা হতভম্ব হয়ে গেল। এই ছেলে কি তাকে শান্তি দিবে না? নুবা এক হাত দিয়ে আরহামের হাত টেনে ধরে হাউমাউ করে কান্না করে বলল। ছাড়ুন, ছাড়ুন, মরে যাবে, আল্লাহর দোহাই লাগে। তবে নুবা আরহাম কি ছেড়ে দিবে? কখনোই না। আরহাম ইচ্ছা মতো মারতে লাগলো হানিফকে, আর বারবার গর্জে উঠল। নুবা কি করবে বুঝতে পারল না। এক হাতে আয়রাকে ধরে অন্য হাতে আরহামের শার্ট টেনে ধরে চিৎকার করে বলল। থামুন, আমি বলছি এবার থামুন, বন্ধ করুন এসব। আরহাম থামার নাম নিল না। মিনিট খানিকের মধ্যে হারুন মির্জা এসে কলেজে পৌঁছালো। যেন উড়ে উড়ে এসেছে সে। ভাগ্যিস রাস্তায় জ্যাম ছিল না, তার উপর অফিস এখান থেকে কিছুটা কাছেই। হারুন মির্জা এসে দেখলেন পরিস্থিতি এখনো ঠান্ডা হয়নি। তবে সে কি করে এগিয়ে যাবে? ছেলে তাকেই উল্টো আছাড় মারবে। হারুন মির্জা এসেছে দেখে প্রিন্সিপাল নিজের প্রাণ ফিরে পেল। এক প্রকার ছুটে হারুন মির্জাও কাছে এসে বলল। আপনার ছেলেকে থামান, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। হারুন মির্জা শুকনো ঢোক গিলে পিছন থেকে চেঁচিয়ে উঠল। আরহাম, কি হচ্ছে কি? এবার থামো। কি হয়েছে এখানে? কি করেছে এই লোক? বলেই এগিয়ে গেল। আরহাম বাবার কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে গর্জে উঠে বলল। এই জানোয়ারটা আমার নোবার গায়ে হাত দিয়েছে ড্যাড। হ্যারাসমেন্ট করেছে ওকে। ওকে শত বাপের জন্ম বলেছে ড্যাড। তুমি বলো আমি ওকে ছেড়ে দেব? বলেই হানিফকে দিল এক লাথি। হারুন মির্জা এগিয়ে আসলেন, 2 হাত উঁচু করে বললেন। এর জন্য কিছু আইন কানুন আছে আরহাম, থামো। তবে না, সে থামবে না। নো ভাই, আজকে ওকে আমি মেরে ফেলবো। হারুন মির্জা এক পলক নুবার দিকে তাকালো। ঝগড়াঝাটির ভেতরে কেউ খেয়াল করল না। আমার নুবা বলেছে আরহাম। পরিস্থিতি হারুন মির্জাও সামাল দিতে পারছিলেন না। হারুন মির্জারও সাহস হচ্ছিল না ছেলেকে আটকানোর। এই বয়সে এসে সেদিনের মতো ছেলের এক ধাক্কা খেয়ে মরতে চায় না সে। নুবা কি করবে বুঝে না পেয়ে আয়রাকে হারুন মির্জার কাছে দিয়ে অনেকটা সাহস দিয়ে এগিয়ে গেল। পরপর 2 হাত দিয়ে আরহামকে পিছন থেকে জড়িয়ে ধরল। আরহাম ঝাড়া মারবে এমন অবস্থায়, তবে নুবা শক্ত করে চেপে ধরে বললেন। ছেড়ে দিন, অনেক হয়েছে, প্লিজ। দেখুন, আপনার বাবা এসেছে, তার কথা না শুনলে অসম্মান হবে। প্লিজ আরাম ভাই, ছেড়ে দিন। বেচারা আরহাম একটু শান্ত হয়েছিল, তবে ভাই শুনে তার রাগ কমা থেকে আরো বেড়ে গেল। নুবা ছটফট করে বলল। না না, ঝাড়া মারবেন না, আমি আপনার এক ধাক্কা খেলে মরেই যাব। প্লিজ এবার বন্ধ করুন এসব। নুবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হানিফকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। প্রিন্সিপাল আর হারুন মির্জা সামনাসামনি বসে আছেন। সিসিটিভি ফুটেজ চেক করছেন তারা। নুবার কথায় কতটা সত্যতা আছে তাই যাচাই করছে। তবে যদি এমন কিছু না হয় তাহলে আজ আরহাম আর নুবাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এদিকে আরহাম নুবার পাশে দাঁড়িয়ে আছে। নুবা বিড়বিড় করে বলে উঠল। বলেছিলাম ঝামেলা করতে না। আরহাম কিছু বলল না, চুপ রইল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। এখন তো সব ক্লিয়ার। তবে আমি সত্যি দুঃখিত আমার ছেলের এই কাণ্ডের জন্য। আইন কানুন তার হাতে তুলে নেওয়া উচিত হয়নি। প্রিন্সিপাল মৃদু কণ্ঠে বললেন। তবে যা করেছে ঠিক করেছে। এদের জন্য টিচারদের উপর আঙ্গুল তোলার সুযোগ পায় মানুষ। তবে আমি চাই ওনাকে যাতে আর কোথাও টিচারের চাকরি না দেওয়া হয়। আশা করি আমার কথাটা রাখবেন। অবশ্যই,
আমি এই ব্যাপারে যথার্থ অ্যাকশন নিব, তবে দয়া করে আপনার ছেলেকে একটু সাবধান করবেন। নেক্সট টাইম এরকম কিছু করলে আমি পুলিশে দিতে বাধ্য হব। আরহাম পিছন থেকে বলে উঠল। পুলিশে কে যায় সেটা না হয় পরে দেখা যাবে। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আরহাম, বেয়াদবের মতো কথা বলবে না। তুমি নুবাকে নিয়ে বাসায় যাও, বাকিটা আমি দেখে নিব। নুবা মাথা নিচু করে গাড়িতে বসে আছে। আরহাম পাশে বসে ড্রাইভার করছে। এমন সময় নুবা বলে উঠল। আপনি তো এক অমানুষকে শায়েস্তা করে আসলেন, এখন আপনি নিজেকে কি শাস্তি দেবেন? আপনিও তো ওদের কাতারেই পড়েন। আরহাম কিছু সময় চুপ করে থেকে বলল, আমি তো ছোট্ট একটা মিস্টেক করেছিলাম নিজের অজান্তেই, যা শুধরে নিয়েছি। নুবা ভুরুকুসকে আরহামের দিকে তাকিয়ে বলল। শুধরে নিয়েছেন মানে? আরহাম উত্তর দিল না। নুবা উত্তরের আশায় তাকিয়ে রইল। আরহাম কথা ঘুরিয়ে বলল, তোমার যদি মনে হয় আমার শাস্তি পাওয়া দরকার, তাহলে তুমি যেভাবে চাইবে সেইভাবেই দিতে পারো। আমি উফ পর্যন্ত করব না। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনি নিজের ভুল স্বীকার করেছেন, এটাই অনেক। আর আজকে যা করলেন তাতেই আমি সন্তুষ্ট। অতঃপর কিছু সময় নীরবতা কাটল। নুবা এক পলক আয়রার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে ডান হাতের নখ খুঁটে বলল, আমার মোবাইলটা ঠিক করে দিবেন? আম্মুকে বলেছিলাম, আম্মু দিবে না। আপনি যেহেতু ভেঙেছেন, আপনিই দিবেন। আরহাম গাড়ি ড্রাইভ করতে করতে বলল, রেজাল্ট ভালো করলে যে মোবাইল চাইবে সেটা দেওয়া হবে। কথাটা শুনে নুবা মুখ কালো করে বলল, তাহলে সেগুড়ে বালি। আর আমার নতুন মোবাইল লাগবে না, ঠিক করে দিলেই হবে। আরহাম ভুরুকুসকে বলল, কেন? ওই মোবাইল কেন লাগবে? কি আছে ওটার ভেতর? নুবা বিড়বিড় করে বলল, অনেক কিছু। অনেক কিছু কি? আপনাকে কেন বলতে যাব? আজও পরপর নুবা থেমে বলল, মোবাইল না থাকায় আমি বাসায় এসে প্রশ্নের অ্যান্সার মিলাতে পারছি না। আপনার কারণে কতটা সাফার করছি আমি, তা আপনার ধারণাও নেই। কথা না শুনলে এমনই হবে। আর আনসারে মিলাও মানে? নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজকের পরীক্ষা অনেক খারাপ হয়েছে। সব অ্যান্সার ঠিক থাকলেও একটা নিয়ে আমি খুব ডিস্টার্ব, যে উত্তরটা হয়েছে কিনা। না হলে আমি ফেল। এখন মোবাইল থাকলে আমি গুগল থেকে মিলিয়ে নিতাম ঠিক হয়েছে কিনা। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমার আম্মুর মোবাইল নেই নাকি? নিজের ফোন দিয়ে করতে হবে, এমন তো কোনো কথা না। নুবা মুখ ভেঙচি কেটে বলল, হ্যাঁ আছে তো কচু বাটম ফোন, ওটা দিয়ে গুগলে সার্চ দিব। ঠিক আছে না, আপনি আমার মোবাইল ঠিক করে দিবেন, এটাই শেষ কথা। আরহাম কিছু সময় চুপ থেকে প্যান্টের পকেট থেকে নিজের ফোন বের করে এগিয়ে দিয়ে বলল, আনসারটা মিলিয়ে নাও, দেখো হয়েছে কিনা। না হলে ফেল করলে মানিজ্য থাকবে না। নুবা মুখ কালো করে বলল, আপনার জন্যই তো সব হয়েছে। ওই দিন থাপ্পড় মারার দরকার ছিল কি? আরহাম এবার একটু রেগে বলল, শাট আপ। মোবাইল লাগলে নাও, না লাগলে। বলেই পকেটে পুরে রাখতে নিল। নুবা হাত বাড়িয়ে দিল। দেন, না নিয়ে উপায় আছে? নুবা মোবাইল হাতে নিয়ে মুখ বাঁকালো। স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা ফোন, বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ। আর নুবার কাছে 11-12 হাজারের ভাঙা মোবাইল। তে নুবার একটু হিংসা হলো। একে তো কম দামি মোবাইল, তার উপর ভেঙেও ফেলেছে। বাড়ির সবাই আরশি থেকে শুরু করে হারুন মির্জা পর্যন্ত নতুন বের হওয়া আইফোন 17 প্রো ম্যাক্স ব্যবহার করে। তাহলে এই লোক আলাদা কেন ভেবেই নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অতঃপর দেখলো মোবাইল লক করা। নুবা ফোন আরহামের দিকে এগিয়ে দিয়ে বলল, লক। আরহাম মোবাইল নিয়ে লক খুলে দিল। এটাও ভদ্র না, সে যে নুবাকে মোবাইলের লক বলে দিবে। নুবা পাশ থেকে ফাইল নিয়ে প্রশ্ন বের করে গুগলে যেয়ে কিছু প্রশ্নের উত্তর দেখে নিতে লাগলো। ফুল মার্ক আসবে নাকি? না আসলে সে ফেল। এর ভেতরে আয়রা কোলের ভেতরে নড়ে চড়ে উঠল। নুবা বিড়বিড় করে বলল, আরে বাল, একটু স্থির হয়ে বস। ফেল করলে যদি বাড়ি ছেড়ে চলে যায়, তোকে দুধ দেবে কে? হ্যাঁ, একটু ধৈর্য ধর, আমাকে দেখতে দে। বলেই নুবা অনেক মিলিয়ে ঝিলিয়ে দেখলো, না সব ঠিকই আছে। একটু মনটা শান্ত হলো তার। পরপর প্রশ্ন দেখতে দেখতে গুগল ক্লিয়ার অলে যেয়ে মুছার সময় নজরে পড়লো পাশে গ্যালারি। নুবার ভুরু কুঁচকে আসলো, আর চোখে এক পলক আরহামের দিকে তাকিয়ে দেখলো সে গাড়ি চালাতে মনোযোগী। নুবা জিভ দিয়ে ঠোঁট ভেজালো। লোকের মোবাইল ঘাঁটতে ভালোই লাগে। নুবা মোবাইল কাত করে গ্যালারিতে ঢুকে গেল।
যাতে আরহাম না দেখতে পায়। নুবা গ্যালারিতে ঢুকে বিশেষ কিছু পেল না, সব আয়ারের ছবি দিয়ে ভরা। মাঝের মধ্যে কয়েকটা আরহামের ছবি, তাও হয়তোবা দেশের না, বিদেশে থাকাকালীন ছবি। নুবা ভালো মতো না দেখায় খেয়াল করলো না তার 1 থেকে 2টা ছবি আছে আয়রার সাথে। নুবা একটু নিচে যেতেই চোখে পড়ল এক চোখ ধাঁধানো বিদেশি সুন্দরী নারীকে। নুবা আর একটু নিচে গেলে আরহামের সাথে ওই নারীর অনেকগুলো হাস্যোজ্জ্বল ছবি। নুবার 1 সেকেন্ড লাগলো বুঝতে এটা কে। অবুঝ নুবা এই নারীকে জানার আগ্রহে কিছু না বুঝেই আরহামের দিকে ফোন ধরে হাস্যোজ্জ্বল মুখে বলল, ভাইয়া, এটা কি আপনার ওয়াইফ? এত সুন্দর! আরহাম এক পলক সেদিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বলল। হ্যাঁ, তবে তুমি? যখনই আরহাম টের পেল নুবা গ্যালারিতে ঢুকে গেছে, আরহাম চমকে উঠল। ফট করে নুবার দিকে তাকালো, যে কিনা কোলের ভিতরে মোবাইল নিয়ে ছবি খুঁটে খুঁটে দেখতে ব্যস্ত। আরহাম এক হাত বাড়িয়ে রাগী কণ্ঠে বলল। মোবাইল দাও। নুবা মোবাইল অন্য পাশে ধরে বলল, আরে একটু দেখি না, দেখলে কি আপনার বউয়ের সৌন্দর্য কমে যাবে নাকি? এ তো পরিমেমের থেকেও সুন্দর। আহা, কত কিউট! বলতে বলতে নুবা একটানে গ্যালারি অনেকটা নিচে দিকে চলে গেল। আরহামের কলিজা মুখে চলে আসলো। নিচের দিকে খুবই পার্সোনাল কিছু ছবি আছে, যা ইলোরা আর তার। ভাগ্যে খারাপ থাকায় নুবার চোখে সেই ছবিগুলো পড়ে গেল। আরহাম রাগী কণ্ঠে বলল। ইডিয়েট, মোবাইল দাও। নুবা ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে গেল, অনেকটা গভীর। এই সময়ের ছবি কে তোলে ভাই? কে এরকম ছবি তোলে? কিস করার সময়, ঘনিষ্ঠ হওয়ার সময়, নগ্ন ইলোরাকে বুকে নিয়ে নুবার মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে আসলো। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আরহাম তাড়াতাড়ি গাড়ি সাইড করে থামালো। ঝুঁকে এসে নুবার থেকে মোবাইল কেড়ে নেওয়ার আগেই নুবা নিজেই মোবাইল কম্পিত হাতে এগিয়ে দিয়ে বিড়বিড় করে বলল। সরি। আরহাম মোবাইলটা ছো মেরে নুবার হাত থেকে নিয়ে নিল। তবে আশ্চর্য হলো সে, নুবা গ্যালারিতে কি করে ঢুকলো? সব অ্যাপের লক মারা। তাহলে কি সকালে গাড়িতে বসে আয়রার ছবি তুলে দেখার সময় ক্লিয়ার অল থেকে ডিলিট করতে ভুলে গেছিল? ভেবেই আরহামের মাথা ঘুরে উঠল। আরহাম মোবাইল পকেটে ভরে রাগী কণ্ঠে বলল। ইডিয়েট, কারো পার্সোনাল জিনিসে হাতাহাতি করো, কোনো কমন সেন্স আছে? হ্যাঁ? নুবা শুকনো ঢোক গিলে 2 হাত কষলে বলল। সরি সরি ভাইয়া। আরহাম রেগে গাড়ি স্টার্টার দিল। নুবা মাথা নিচু করে আয়রার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে বলল। ছি ছি ছি, কেন যে পাকনামি করলাম, চোখ দুটো যেন নষ্ট হয়ে গেল। আরহাম খেকিয়ে উঠে বলল। থাপ্পড় মেরে 32টার দাঁত ছুটিয়ে ফেলতে ইচ্ছা করছে। লজ্জা করো না কেন মোবাইল ঘাটাঘাটি করতে? নুবা আর চোখে আরহামের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। আমি তো জানতাম না মানুষ মোবাইলের ভিতরে এতটা পার্সোনাল জিনিস রেখে দেয়। আসলে আমি কখনো রাখিনি তো, তাই আমার ধারণা নেই। বলেই নুবা জোরপূর্বক হাসলো। কান গলা গরম হয়ে গেছে তার। জাওরামের একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, সবকিছুর স্মৃতি রাখা ভালো, তবে এতটা গভীর স্মৃতি লজ্জাজনক। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এগুলো ডিলিট করা হয়নি, কারণ সে ওগুলো মনেই রাখেনি, তাই মুছে ফেলা হয়ে ওঠেনি। আর এগুলো আরহাম তোলেনি, সবকিছুই ইলোরা করেছে। তার মতে সবকিছুর একটা চিহ্ন থাকা ভালো। আরহামের কাছেও এটা বিব্রত লাগেনি, কারণ সেও ফ্রি টাইমে ছবিগুলো দেখে এনজয় করত, বিশেষ করে ইলোরা যখন তার থেকে দূরে থাকতো। তার কথা মনে পড়তে এই ছবিগুলো চেক দিত সে। তবে ইলোরা চলে যাওয়ার পর কখনোই এমন হয়নি, আর হবেও না। পারলে মোবাইলটা নষ্ট করে ফেলে আরহাম, তবে এই মোবাইলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। পুরোটা রাস্তা নুবা হাঁসফাঁস করলো। যত সময় বাড়িতে না পৌঁছাবে তার শান্তি হবে না। কি দেখলো সে? এটা ভেবেই কুল পাচ্ছে না নুবা। বাড়ির মেইন গেট দিয়ে গাড়ি ঢুকতেই নুবা শান্তি পেল। কিছু দূর যেয়ে গাড়ি থামালো আরহাম। শান্ত কণ্ঠে বলল। নামো, গাড়ি গ্যারেজে রেখে আসি। নুবা তাড়াতাড়ি করে নেমে নিয়ে দিল এক দৌড়। কাজটা তার একদমই ঠিক হয়নি। আরহাম পিছন থেকে চেয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। বাড়িতে এসে নুবা পুরো বিষয়টা তার মায়ের কাছে খুলে বলল। এতে হাজেরা আরহামের প্রতি একটু সদয় হলো। মানে তার মনে হলো না, ছেলেটা ভালোই আছে। নুবার বিরক্তে মাথা ফেটে যাচ্ছে। পরি তাকে পড়াচ্ছে, কিন্তু তার পড়ায় মন নেই। সে কি ভাবছে সে নিজেও জানে না। এতটা অস্থির লাগছে তাকে।
তার উপর পরীর আজগুবি প্রশ্ন শুনে আরো মাথা গরম হয়ে যাচ্ছে নুবার। পরী পড়াতে পড়াতে জিজ্ঞেস করলো, তোমার কি জানা আছে আয়রার আব্বু কি পছন্দ করে? নুবা আর চোখে পরীর দিকে তাকিয়ে বলল, আমি কি করে জানবো ম্যাম? না মানে কি খাওয়া দাওয়া তার আয়রা? আমি ওনার ব্যাপারে কিছুই জানি না, আপনি বরং ওনার আম্মুকে জিজ্ঞেস করিয়েন। পরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। সময় চলমান, কারোর জন্য কখনো থেমে থাকে না। জীবনের পথে সুখ দুঃখ হাসি কান্না সবকিছুকে পেছনে ফেলে সময় এগিয়ে চলে। যে মুহূর্ত চলে যায় তার ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হয়, কারণ সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু সময় নিজের গতিতে চলতেই থাকে। আজ নুবার শেষ পরীক্ষা। হিসাব টানলে দেখা যাবে প্রায় 1-1.5 মাস ধরে পরীক্ষা হয়েছে। আজ নুবা স্বাধীন, আর পড়তে হবে না ভেবেই তার নাচতে ইচ্ছে করলো। যেই আয়রা মাত্র 1 থেকে 2 সপ্তাহ বয়সে এই বাড়িতে পা রেখেছিল, আজ প্রায় তার 4 মাস। বড় হয়ে গেছে আমাদের আয়রা। ভালো অবাক লাগে, এই 4-5 মাসে ঘটে গেছে অগণিত কাহিনী, যা মনে রাখার মতো। ওই দিন ঘটনার পর কলেজে পরীক্ষা দিতে এসে নুবার কোনো সমস্যা হয়নি। হারুন মির্জা সব ঠিক করে রেখে গেছেন। বেচারির নুবরা ফোন এখনো 2 টুকরো হয়ে ড্রয়ারে পড়ে আছে। আরহাম ঠিক করে দেয়নি, না তার মা। নুবা পরীক্ষা শেষ করে কলেজের মেইন গেট পেরিয়ে বাইরে আসলো। আজ সবাই খুশি, তবে যাদের পরীক্ষা ভালো হয়নি তারা একটু আপসেট। তবে নুবার পরীক্ষা বরাবরের মতো মোটামুটি হয়েছে। নুবা বাইরে বের হয়ে দেখলো আজ তাকে কেউ নিতে আসেনি, না গাড়ি পাঠিয়েছে, না আরহাম এসেছে। নুবা সবসময় যে স্থানে গাড়ি দাঁড়িয়ে থাকে সেখানে খোঁজ নিল, তবে না, নেই। বুঝতে পারলো কেউ আসেনি। এদিকে নুবা টাকাও আনেনি যে রিক্সা দিয়ে যাবে। নুবা যেয়ে কিছু সময় সেই ভেলপুরির দোকানের সামনে বসে রইল, একটা আশায় আজ যদি তৌসিফ আসে তার টাকা দিয়ে ভেলপুরি আর রিক্সা ভাড়া দিবে। তবে আফসোস 30 মিনিট বসে থাকার পরেও কেউ আসলো না। নুবা ভেবেছিল শেষ পরীক্ষা, একটু মন ভরে ভেলপুরি খেয়ে দিয়ে যাবে, তবে আরহাম না আসায় সব ভেস্তে গেল। নুবা আরও মিনিট খানিক বসে রইল, তবে কারো দেখা মিলল না। এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠে হাঁটা শুরু করলো। তখন প্রায় সবাই খেয়ে দিয়ে চলে গেছে, কাস্টমার নেই। নুবা উঠতেই ভেলপুরি মামা বলে উঠল, আজকে কিছু খাইলেন না যে মা? নুবা পিছন ফিরে বলল, টাকা নেই মামা। ভেলপুরি মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কারো লাগে অপেক্ষা করতেছিলা? নুবা ঠোঁটে ঠোঁট চেপে বলল, হ্যাঁ। ওই সেদিন যার লগে তুমি ভেলপুরি খাইলা না, সে 3-4 দিন আয়া তোমার কথা জিগাইছিল, বুঝলা? নুবা এগিয়ে এসে ভুরু কুঁচকে বলল, কে? ভেলপুরি মামা মাথায় চাপ দিয়ে বলল, আরে ওই যে প্রথম দিন ভেলপুরি খাইলা যে, এরপর আর খাও নাই, তোমার খাওনের টাকা যেই বেটা দিল। নুবা কিছু সময় ভেবে বলল, ও, ওই ভাইয়ার কথা বলছিলেন? হ্যাঁ, মনে পড়ছে। হেই কই, একদিন আইছিল। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আসছিল কিন্তু আজ আসলো না। তারপর নুবা একটু হেসে বলল, আমাকে মনে রাখছেন মামা? আমি তো আপনার দোকানে একদিন ভেলপুরি খেয়েছিলাম। মামা হেসে বলল, মনে থাকবো না মা? সেই দিন ওই পোলা আমারে 200 টাকার নোট দিছিল, 100 টাকা টিপস, তাই মনে আছে। আর তোমরা অনেকক্ষণ বৈশা গল্প করলা না, তাই মনে আছে। নুবা একটু হাসলো আর বলল, ও আচ্ছা, উনি যদি আবার আসে বলবেন আমার মোবাইল ও আমার নাম নোবা। বলবেন নোবার মোবাইল ভেঙে গেছে, তাই যোগাযোগ করতে পারছে না। আচ্ছা আচ্ছা, আইলে কমুনে। আচ্ছা, ভালো থাকবেন, যাই তাহলে। ভেলপুরি মামা বলে উঠল, তাইলে 1 প্লেট খাওন খায়া যাও, নাকি মন করে না? নুবা ঠোঁটে ঠোঁট চেপে বলল, আসলে আজ আমি সাথে করে টাকা আনিনি, আমার কাছে গাড়ি ভাড়া পর্যন্ত নেই। ভেলপুরিওয়ালা মামা অবাক হয়ে বললেন, হাই হাই, কি কও? মাঝে মাঝে দেখি তুমি বড় গাড়ি দিয়ে আসো, আর টাকা নাই? নুবা দাঁত কেলিয়ে হেসে বলল, বড় গাড়ি থেকে নামলে কেউ বড়লোক হয়ে যায় না মামা। বলে না, যা দেখা যায় তা হয় না, যা না দেখা যায় তাই হয়। ভেলপুরি মামা হেসে বলল, তাইলে বহো, খায়া যাও। আরে না না, আমার কাছে টাকা নাই। আরে না থাকলে কি হয়েছে, টাকা কি সব কিছু নাকি? তুমি তো আমার মায়ের মতো, আর সেই দিন ওই পোলা 100 টাকা বেশি দিছে।
হন থেকে না হয় 20 টাকারই খায়ান দাও। আমি আবার অত দয়ালু না, বুঝলা? নুবা হেসে বলল, না থাক। আরে বহ তো, দেখা গেল খাইতে খাইতে যার লাগে অপেক্ষা করছো সে আয়া পড়লো, বহমো না। অতপর ভেলপুরিওয়ালা মামার থেকে নুবা ফিরি ফিরি ভেলপুরি খেলো। খাওয়া শেষে ওঠার সময় সেই মামা নুবার হাতে 50 টাকা দিয়ে বলল, গাড়ি ভাড়া দিয়ে যাইও, এটা কিন্তু হাওলাত দিলাম, পরে ফেরত দিবা। নুবা হতভম্ব হয়ে গেল আর বলল, আরে না না, লাগবে না, আমি হেঁটেই চলে যাব। আরে রাখো তো মা, আরে আমি কি এমনি এমনি দিতেছি, পরে কোনো এক সময় এদিকে আসলে দিয়ে দিও। নুবা অনেকটা আবেগী হয়ে পড়ল আর মাথা নিচু করে বলল, অনেক ধন্যবাদ মামা, এখান থেকে বাসা অনেক দূর, তাই এখানে বসেছিলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। মামা হেসে বললেন, ধন্যবাদ দিতে হবে না, টাকা ফেরত দিয়ে যাইও। নুবা একগাল হেসে বলল, আচ্ছা, ইনশাল্লাহ আবার আসবো। বলে না, যার রিজিকে যা আছে তা যে কোনোভাবে আসবেই, এমনই আজও পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে। নুবা এখান থেকে রিক্সা নিয়ে বাসায় আসলো, ভাড়া ঠিক 50 টাকায় রাখলো। বাড়িতে এসে নুবা একটু অবাক হলো, কারণ পুরো বাড়ি খাঁ খাঁ করছে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমে যেয়ে দেখলো তার মা মাত্র গোসল করে বের হয়েছে। নুবা পরীক্ষার ফাইল বিছানায় রেখে বলল, আজ লিভিং রুমে কেউ নেই যে, সবাই কি রুমে নাকি? সব খা খা করছে। হাজরা মাথা থেকে গামছা খুলে চুল ঝেড়ে বলল, কেউ বাড়িতে নেই, আমি আর তানিয়া ব্যতীত। নুবা কলেজ ড্রেসের উপরের হিজাব, কেচি বেল্ট খুলতে খুলতে বলল, কেন, সবাই কোথায় গেছে? হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মেয়ে দেখতে গেছে। নুবা আয়নার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, মেয়ে দেখতে গেছে মানে? হাজরা বারান্দায় যে গামছা আর বাকি কাপড় নাড়তে নাড়তে বলল, ওই যে তোর ম্যাম পরীকে দেখতে গেছে, আমাকেও যেতে বলেছে তোর চাচি। আমি যাইনি বাপ, আমি যে আর কি করব। বলতে বলতে হাজরা এসে বিছানা ঝেড়ে বলল, গোসল করে আয়, খাবার নিয়ে আসি। নুবার বুকটা স্যাঁত করে উঠল। পরি ম্যামকে দেখতে গেছে, তার মানে সত্যি সত্যি এবার আয়রার নতুন মা ঘরে আসবে। ভাবতেই নুবার বুকটা চিনচিন করে উঠল। হাজরা বেগম খাবার নিয়ে এসে বলল, তাড়াতাড়ি গোসলে যা, শরীরে ঘাম শুকিয়ে যাবে। নুবা শুকনো ঢোক গিলে মায়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আয়রা, আয়রা কেউ নিয়ে গেছে? হাজিরা বিরক্তি নিয়ে বলল, তা নিবে না বাবা, কোথায় রেখে যাবে? সবাই গেছে, কেন তোর আবার কি হলো? বলেই মেয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়ের মুখ তার শুকিয়ে একটুখানি হয়ে গেছে, যেন মুখে কালবৈশাখীর ঝড় নেমেছে। হাজরা এগিয়ে সে নুবার এক গালে হাত রেখে বলল, কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন? নুবা কিছু একটা ভেবে তার মাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। হাজরা অবাক হয়ে গেল, কিছু একটা বুঝতে পেরে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? তুই কি আরহামের প্রতি? নুবা মাকে থামিয়ে দিয়ে হাজরাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে ফুঁপিয়ে উঠে বলল, এবার আয়রাকে আমার থেকে আলাদা করে দিবে মা। আমার তো আর কোনো দায়িত্ব থাকবে না, ওর মা চলে আসবে, তাই না মা? হাজরা বুঝতে পারলো আয়রার জন্য নুবার খারাপ লাগছে। মেয়ের কান্না দেখে হাজরার চোখে পানি চলে আসলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, দূর পাগলি, জীবনে কত জিনিস দেয়, আবার কেড়েও নেয়, এভাবে কাঁদতে হয়? আয়রা তো কখনোই তোর ছিল না। হ্যাঁ, গত কয় মাস ধরে তোর কাছে ছিল, তাই হয়তো বা খারাপ লাগছে, তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মেয়েকে বুকের থেকে সরিয়ে দুই গালে হাত রেখে কপালে চুমু খেলো হাজেরা। মুচকি হেসে বলল, কত বড় হয়ে গেছে আমার নুবাইয়া, একটা বাচ্চার জন্য কান্না করছে। কাঁদে না মা, তুই জানিস তো ওই বাচ্চা তোর কিছুই ছিল না। নুবা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মা, জানো তো সবাই স্বার্থপর, প্রয়োজনে এত মিষ্টি ব্যবহার করে, পরবর্তীতে সেই লোকগুলোই পিঠে ছুরি ঠেকে দেয়, তখন এত কষ্ট হয় যা বোঝানোর মতো না। হাজেরা মেয়ের চোখের পানি মুছে বলল, সবাই স্বার্থপর হয় না নুবাইয়া, সবাই নির্ধারিত সময়ের জন্য এসে
আবার সঠিক সময়ে চলে যায়, এটাই নিয়তি। যেমন দেখ, তোর বাবা এসেছিল, আবার তোকে দিয়ে চলে গেছে। আর সবাই স্বার্থপর, আসলেই স্বার্থপর। যেমন আমার মেয়েকে নিয়ে আমি স্বার্থপর, তার জন্য তোকে রেখে যেতে পারিনি। না হলে বয়সটা এত বেশি ছিল না যে দ্বিতীয় বিয়েতে বসতে পারতাম না। মায়ের কথা শুনে নুবা একটু হেসে বলল। মা, তুমিও না, আমাকে রেখে কোথায় যাবে? হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। হয়তো বা যায়নি, তবে একটা সময় আসবে যখন তোর একা চলতে হবে। এত নরম মনের হলে একা পথে কি করে চলবি? নুবা ঠোঁট ফুলিয়ে মায়ের কাছে আদুরে কণ্ঠে বলল। আমি তোমাকে কোথাও যেতে দেব না, বলে দিচ্ছি কিন্তু।